কৌতূহলী যে ভাষণ তারা শোনে নাই সেই ভাষণের উপর আলোচনাকে পত্রিকা দেখে কিংবা ভাষণের যে এক্সার্প্ট আছে বা ভাষণের যে রিটেন ভার্সন আছে সেইটা দেখে করবে, এটা আমার খুবই জানার ইচ্ছা। যদি তাই হয়ে থাকে তাহলে তো কারোই ভাষণ শোনার দরকার নাই, বাড়িতে লিখিত ভাষণ পড়ে টরে ভালো করে পড়াশোনা করে কোচিং সেন্টার, অনেকেরই এই বিরোধী দলে কোচিং সেন্টার চালানোর অভিজ্ঞতা আছে, তো তারা ভালো করে কোচিং করে এসে তারপরে যদি কথা বলে, এটা কি আসলে সংসদীয় রীতিতে আছে কিনা, এটা আমার খুবই জানার ইচ্ছা। ফলে সংসদীয় রীতিতে একটা জিনিস কিন্তু আছে যে টেবিলে যা উপস্থাপিত হয়, অর্থাৎ রাষ্ট্রপতির ভাষণ বলেন, অন্য সদস্যের প্রশ্নের উত্তর বলেন, সমস্ত কিছু টেবিলে যা উপস্থাপিত হয় বিধি অনুযায়ী সেটা কিন্তু পঠিত হিসেবে গণ্য হয়। হ্যাঁ, তা হয়, কিন্তু যেটা শোনার কথা আপনি শোনেনই নাই, সেটাই তো আমি বললাম যে পঠিত করে আলোচনা হবে। এইভাবেই কি আলোচনাটা করতে বিরোধী দল চেয়েছিল, নাকি শুনে তারা আলোচনা করবেন সেটা তারা চেয়েছিলেন? যদি পঠিত বলেই টেবিলের মধ্যে যা আছে গণ্য করে তারা আলোচনা করতে চান, তাহলে আর সবসময় সবার কথা শোনার দরকার কি? তারা একদিন যাবেন, আরেকদিন যাবেন না, একদিন শুনবেন না, আরেকদিন পঠিত করে নেবেন বা পত্রিকা থেকে দেখে নেবেন বা সামনে যেটা আছে পড়ে নেবেন। আমি মনে করি সংসদে উপস্থিতিটাই সংসদ সদস্যের প্রাথমিক দায়িত্ব। তিনি সেখানে উপস্থিত হবেন, শুনবেন, মনোযোগী হবেন এবং তারপরে তিনি তার কথা বলবেন এবং তার কথা থেকে আমরা চিন্তার খোরাক পাবো, আমরা দিক নির্দেশনা পাবো, আমরা নতুন কোনো তথ্য আমরা পাবো, অথবা আমরা তার যে মেধা দক্ষতা এবং তার যে কমিটমেন্ট টু দ্য ভোটার্স সেটা আমরা পাবো। তো সেটা আমি মনে করছি প্রথম দিন আসলে খুব একটা আমার কাছে দৃশ্যমান হয় না, এই কারণে যে তারা প্রেসিডেন্টের ভাষণ শুনবেন না, খুবই ভালো কথা, সেটা তো তারা শুনতে চান নাই, কিন্তু তারা জাতীয় সঙ্গীত শুনতে পান নাই, এটা বলেছেন। একই সংসদে কিছু লোক শুনতে পেয়ে দাঁড়িয়েছে আর কিছু লোক শুনতে পেয়ে দাঁড়ায় নাই, কিন্তু যারা দাঁড়ায় নাই তারা প্রায় সকলেই বিরোধী দলেরই সদস্য। মানে জাতীয় সঙ্গীত কি বিরোধী দলে থাকার কারণে শুনতে পান নাই কিনা, এইটা আমার খুবই জানার ইচ্ছা। তারা বলেছেন এখানে দুই দলের সদস্য আছে, আমরা শুনবো, তারা শুনতে পেলেন না কেন, এটা আমার খুবই জানার ইচ্ছা। কারণ যে হেডফোনের ছবি আমি দেখেছি, এটা হচ্ছে শিওর, আমার ধারণা আপনার এখানেও এটা পাওয়া যাবে, এটা খুবই প্রফেশনাল হেডফোন। আচ্ছা, আমার আইডিয়া নাই। হ্যাঁ, তো সে এত প্রফেশনাল হেডফোন, আবার দামিটা, এক একটার দাম 20,000-এর উপরে, আরো বেশি। তো এরকম হেডফোন কানে দেওয়ার পরও শুনতে পেলেন না, আমি এটা নিয়ে খুবই চিন্তিত যে জাতীয় সঙ্গীত শুনতে পান নাই, আবার এক অংশ শুনেছেন। আপনার চিন্তা কি নিয়ে? এটা ইচ্ছা করে শোনেন নাই যেহেতু বিরোধী দল হিসেবে প্রধান দল হচ্ছে জামাত, সেই কারণেই আপনার চিন্তাটা বেশি? না না না, কেন জাতীয় সঙ্গীত বাজবে কিন্তু সংসদ সদস্য দাঁড়াবেন না? যেখানে সিনেমা হলে সিনেমা দেখার এটা বাজলে পরে সিনেমা হলে দর্শকরা দাঁড়িয়ে যায়, তো তাদের তো সংসদ সদস্যদের মতো জ্ঞান বুদ্ধি নাই, তারা তো জনগণের ভোট নিয়ে সিনেমা হলে ঢুকে না, তারা দাঁড়ায়, কিন্তু সংসদ সদস্যরা দাঁড়ান নাই অনেকে। এটা আমাকে খুবই পীড়িত করেছে, আমি দুঃখ পেয়েছি। আচ্ছা, আমাদের সংসদ সদস্য এনসিপির আব্দুল্লাহ আলমিন, আপনি ছিলেন প্রথম দিন, ওই দিন ছিলেন, রাষ্ট্রপতির ভাষণের সময় ছিলেন। দুটি প্রশ্ন আপনার কাছেও। প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনাদের দাবি ছিল রাষ্ট্রপতি যেন কোনোভাবে ভাষণ না দেয়, এবং সেই সংসদের বিধি অনুযায়ী, রীতি অনুযায়ী রাষ্ট্রপতির ভাষণ দিয়েই শুরু হয়, আসলে আপনারা সেটা চান নাই। এবং পরের প্রশ্ন, আসলে পরের আলোচনা আমি আবার প্রশ্ন করব যে আপনারা আসলে শুনতে পান নাই নাকি জাতীয় সঙ্গীত। ধন্যবাদ। আমি তুষার ভাইকে একটু, উনি বলছেন যে উনি জানেন না, এই জন্য জানাচ্ছি যে আসলে এটা রাষ্ট্রপতির ভাষণের উপর না, ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা। জি, রাষ্ট্রপতি ভাষণ দেওয়ার পরে কাকে ধন্যবাদ? রাষ্ট্রপতিকে ধন্যবাদ প্রদানের জন্য যে প্রস্তাব সরকারি দল থেকে দেওয়া হয়েছে, ভাষণের জন্য ধন্যবাদ, ওটার উপর আলোচনা। তো স্বাভাবিকভাবে আমরা ওই আলোচনায় আমরা পার্টিসিপেট করবো, কারণ আমরা তো ধন্যবাদ জানাতে চাই না, এটা এক। আর রাষ্ট্রপতির ভাষণের উপরেও আলোচনা। আমরা কি কারণে রাষ্ট্রপতির ভাষণটা শুনতে চাই নাই, এখন আমি ওয়াকআউট করে বের হয়ে গেছি দেখে তুষার ভাইরা বলবেন যে তারা তো সংসদীয় বিধি মানেন না, করতেছেন, আমরা বুঝতেছি না। তাহলে আমার জনগণরা স্পষ্ট করে বক্তব্য দিয়ে বুঝাইতে হবে যে আমি কেন রাষ্ট্রপতির ভাষণ শুনতে চাই নাই বা ধন্যবাদ দিতে পারছি না। এই জন্য আমার ওই আলোচনায় অংশগ্রহণ করতে হচ্ছে, এক। আর দুই হচ্ছে, ভাই যেভাবে বলতেছেন যে ভাষণ শুনি নাই বা না শুনে কিভাবে আলাপ করবেন, এটা পঠিত হয়েছে, এটা তো আপনি যেটা বলেছেন, কিন্তু এর বাইরেও বাংলা ইংরেজি ড্রাফট কিন্তু প্রত্যেক পার্লামেন্ট মেম্বারকে প্রোভাইড করা হয়। তো এই জন্য ওই আলোচনায় পার্টিসিপেট করতে তার ওইটা পরে পার্টিসিপেট করতে তার কোনো ইস্যু হবে, অসুবিধা হবে। আর জাতীয় সঙ্গীতের ব্যাপারে যেটা বলেছেন সেটা হচ্ছে, জাতীয় সঙ্গীত নিয়ে তো কোনো ইস্যু থাকার প্রশ্নই আসে না। আমরা বাংলাদেশকে ধারণ করি, জাতীয় সঙ্গীতকে ধারণ করি, জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধাবোধ, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু এই ক্ষেত্রেও তুষার ভাইকে জানাই যে তুষার ভাই তো অনেক বলতেছিলেন যে অনেক দামি হেডফোন, কিন্তু প্রথম দিনই সংসদে
আধা ঘন্টার উপরে সংসদ অধিবেশন মুলতবি ছিল এই সাউন্ড সিস্টেমের ঝামেলার কারণে। এটা ভাইও জান। যখন জাতীয় সংগীত কেন? দিয়েছে তখন হ্যাঁ, সরকারি দল তখন শুনলো। ঝামেলা ছিল। সরকারি দল শুনলো কিভাবে? আপনি একটু বলবেন। আপনি একটু বলবেন। আমি শেষ করি, বলবেন তো অবশ্যই। তো সাউন্ড সিস্টেমের ঝামেলা ছিল, ইভেন স্পিকারেরও বক্তব্য আছে যে আপনি যদি আপনার সাউন্ড সিস্টেমে না শুনেন বা হচ্ছে মাইকে যদি বলতে না পারেন, পাশের কারোটা ইউজ করে বলেন বা শুনেন, এটাও কিন্তু স্পেসিফিক উনি বলছেন। তো এই ইস্যুটা ছিল ওই দিন। তো মূল ইস্যুটা কোথায় আমি বলি, রাষ্ট্রপতি এটা এমন একটা নিরীহ ব্যাপার না যে জাতীয় সঙ্গীত সংসদ অধিবেশনে মানে বাজতেছে, আমরা ভাষণের জন্য দাঁড়াইলাম, মানে সঙ্গীতের জন্য দাঁড়াইলাম অথবা দাঁড়াইলাম না। এটা হচ্ছে সংসদের রীতি অনুযায়ী রাষ্ট্রপতি যখন প্রবেশ করেন তখন জাতীয় সঙ্গীতটা বাজে। তা আমরা রাষ্ট্রপতি এইখানে আবার রাষ্ট্রপতি যখন প্রস্থান করেন তখনও জাতীয় সঙ্গীত বাজে। তা আমরা মূলত রাষ্ট্রপতি এই অধিবেশনে আসবেন, বক্তব্য দিবেন, এটার বিরুদ্ধে। এই জন্য যখন উনি আসছেন সরকারি দলের লোকজন দাঁড়িয়েছেন তার সম্মান, এটাও রীতি। তা আমরা বলেছি যে ওনার এই নৈতিক গ্রাউন্ড নাই যে উনি মহামান্য রাষ্ট্রপতি, তার জন্য আমরা দাঁড়াবো, এই নৈতিক গ্রাউন্ড নাই, এই জন্য তার সম্মানে আমরা দাঁড়াবো না। তার মানে আপনি শুনতে পাচ্ছিলেন জাতীয় সঙ্গীত বাজছে? হ্যাঁ, আমি বলি, আমি শেষ করি। তো তার সম্মানে আমরা দাঁড়াবো না, কিন্তু দাঁড়াবো না তার সম্মানে আমরা দাঁড়াইনি, কিন্তু জাতীয় সঙ্গীত যখন বাজা শুরু হয়েছে আমরা কিন্তু দাঁড়িয়ে গেছি। আচ্ছা, আমরা দাঁড়িয়ে গেছি। এবং আপনি 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 যদি পুরো সময়ের আপনি যদি ক্লিপটা দেখেন, ক্লিপটা বলতে ওটা লাইভ টেলিকাস্ট হয়েছে, আমরা কিন্তু দাঁড়িয়েছিলাম প্রথম সময়ে রাষ্ট্রপতির সম্মানে যেই দাঁড়ানো ওইটা আমরা দাঁড়াইনি, কারণ আমরা বলেছি আমরা তাকে মহামান্য রাষ্ট্রপতি মনে করি না, তার ওই নৈতিক গ্রাউন্ড নাই। কিন্তু এরপরে যখন জাতীয় সঙ্গীত কন্টিনিউ হয়েছে আমরা কিন্তু দাঁড়িয়ে গেছি, এবং জাতীয় সঙ্গীতকে আমরা মানে তো ধারণ করি, তো আমরা দাঁড়িয়েছি, সম্মান প্রদর্শন করেছি, এবং হচ্ছে জাতীয় সঙ্গীতের সময়টুকু দাঁড়িয়েছিলাম। এরপরে আমরা বসেছি, এরপরে রাষ্ট্রপতির ভাষণের সময় আমরা বলছি যে আমরা ওয়াকআউট করবো, কারণ আমরা এখানে থাকতে পারবো। আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের অবস্থা। না কিন্তু এইটা কি একটা দ্বিচারিতা হয়ে গেল কিনা? আপনি ওই স্ট্যান্ডে যদি ওখানেই যদি থাকেন যে রাষ্ট্রপতি যখন আসবেন তখন আপনারা দাঁড়াবেন না বা রাষ্ট্রপতিকে সম্মান জানাবেন না, আপনারা কিন্তু রাষ্ট্রপতির আহ্বানেই ওই সংসদে গেছেন। আমি বলি এটা হচ্ছে একটা হচ্ছে ফর্মালিটিস, একটা ফর্মালিটিস, আর একটা হচ্ছে আপনার তাকে অ্যাকসেপ্ট করা, দুই জিনিস আমাদের। এখন আপনি যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইলেকশন হয়েছে, তো স্বাভাবিকভাবে আমার কিছু ফর্মালিটিস মানতে হচ্ছে। আমি যেটা এই গত 1.5 বছরেও আমাদের অনেক ফর্মালিটিস করা হয়েছে যেগুলো আমাদের ন্যাচারাল প্রক্রিয়া ছিল না, কিন্তু ফর্মালিটিস হিসেবে আমার ওটা মেনে নিতে হয়েছে। কিন্তু পাবলিক স্পেয়ারে আমি তো তাকে রাষ্ট্রপতি হিসেবে আমি মনে করি সে ফ্যাসিস্ট শাসনের অংশ, তাকে আমি মহামান্য রাষ্ট্রপতি মনে করি না। এখন তাকে যদি অ্যাকসেপ্টেড করা হয় পাবলিক স্পেয়ারে, তাকে যদি সব জায়গায় না অন্যান্য রাষ্ট্রপতির মতো মহামান্য রাষ্ট্রপতির মর্যাদা দেওয়া হয়, আমরা তো এটার সাথে মানে একমত নই। এই জন্য আমরা বলেছি যে তাকে মহামান্য রাষ্ট্রপতি হিসেবে তাকে যেই ধরনের অ্যাড্রেস করা হচ্ছে, পাবলিক স্পেয়ারে নিয়ে আসা হচ্ছে, বক্তব্য দেওয়া হচ্ছে, রেগুলারিটিজ এর মধ্যে নিয়ে আসা হচ্ছে, আমরা এটার সাথে একমত নই। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত অভিশংসন, আমরা বলেছি স্পষ্ট করে তার অভিশংসন দরকার, যতক্ষণ পর্যন্ত অভিশংসন না হবে ততক্ষণ পর্যন্ত মানে রাষ্ট্রের প্রয়োজনে যতটুকু ফর্মালিটিস না হইলেই না, ততটুকু আমরা ইন্ডিপেন্ডেন্ট সময় এটা দেখেছি, যতটুকু প্রয়োজনে তার ফর্মালিটিস দরকার পড়েছে ততটুকু ওই ফর্মালিটিজের ওই অংশ হিসেবে তো সে ভাষণ দিলেন না। ফর্মালিটিসের ওই অংশ হিসেবে ভাষণ দিলেও আমি তো যেহেতু পাবলিক স্পেয়ারে উনি ভাষণ দিবেন বা দিবেন না এই ব্যাপারটা আমরা বলেছি যে আমরা তাকে কোনোভাবেই অ্যাকসেপ্ট করি না। আমরা বলেছি প্রথম ধাপেই তার অভিশংসনের আলাপ হইতে হবে। তো ওইখানে অভিশংসনের আলাপ আমরা চেয়েছি, তো এটা হয়নি, আমরা ওয়াকআউট করেছি, এবং ওটাও সাংসদীয় রীতি। এখানে মানে ওই ধরনের কোনো সাংসদীয় রীতি আমরা ব্যত্যয় করেছি বলে আমরা মনে করি। আচ্ছা, আখতারুজ্জামান বাচ্চু, এই আলোচনা দিয়েই একটু সেম প্রসঙ্গ টানতে চাই যে আপনি তো এই সময় উপস্থিত ছিলেন, আপনি কি বলবেন যে জাতীয় সঙ্গীত যখন চলে তখন তারা ইচ্ছাকৃতভাবেই বসেছিলেন অথবা সম্মান জানান নাই? আপনার কি তাই মনে হয়েছে? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে আমার দুজন বিজ্ঞ সহ-আলোচক এবং স্টার নিউজের দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ। বিশেষ করে আমার নির্বাচনী এলাকা ময়মনসিংহ, গফরগাঁও এবং পাগলা থানার জনগণ যারা শুনছেন তাদেরকে ধন্যবাদ। আসলে আমাদের মাননীয় সংসদ সদস্য আলামিন সাহেব যেটা বলছিলেন যে আসলে হেডফোনের একটি হেডফোনে, এটা সামগ্রিক না, 2-1 জনের হেডফোনে একটু প্রবলেম হচ্ছিল, তখন মাননীয় স্পিকার বলেছেন যে আপনার যদি হেডফোনের প্রবলেম থাকে তাহলে পাশের জনের সিটে গিয়ে আমাকে বলতে দেন। আমি কিন্তু আপনার কথা বলার সময় আমি ইন্টারাপ্ট করি না, আপনিও প্রেজেন্ট ছিলেন, আমিও প্রেজেন্ট ছিলাম, তো সো প্লিজ ডোন্ট ইন্টারাপ্ট মি। তো এরকম 2-4 জন বলেছেন, তখন বলেছেন যে আপনি পাশের সিট থেকে আপনি বক্তব্য দিতে পারেন। আর আমি আপনাদেরকে আপনার মাধ্যমে একটা জিনিস স্পষ্ট করতে চাই যে সংসদে যে বক্তব্য দেওয়া হয়, যে সংসদ সদস্য বা যেই দিক স্পিকার বা যেই দিক, ওই বক্তব্য শোনার জন্য হেডফোন লাগে না, এমনিতেই শোনা যায়। জি, বুঝতে পেরেছেন? সেটার জন্য হেডফোনের প্রয়োজন নাই, আর হেডফোন ছাড়াই শোনা যায়। এবং সংসদ সদস্যরা
স্পষ্টভাবেই সবার বক্তব্যই সবাই শুনতে পারেন। আচ্ছা, আমরা যে sound system আমরা আছে। সেটাই জানি যে আমি দীর্ঘদিন ওই সংসদ কভার করছি, মানে যে সাংবাদিক ওখানে কভার করি এবং আমি যাই, তো আমরা তো ওখানে বসেই শুনতে পাই কে কি বলছে, আমরা হেডফোন ছাড়াই কিন্তু শুনতে পাই। তাই তো যেহেতু সংসদে মাঝখানে 5ই আগস্টে একটা ভাঙচুর হয় এবং অনেক সংস্কার কার্যক্রম ছিল, সেই কারণে গত দিনও আলোচনা একজন বলছিলেন যে এই সময় একটা কারেকশন হয়েছে এবং এই হেডফোনগুলো আসলে নতুন, এবং একজন সংসদ সদস্য সচিবও বলেছেন আচ্ছা। 5 আগস্ট রিলেটেড ইস্যুতে এই পুরো সাউন্ড সিস্টেম আচ্ছা, মূলত হলো যে হেডফোন ছাড়াই শোনা যায়। ওনারা সবাই শুনেছেন, আমরাও সব শুনেছি। যে বক্তব্য দিয়েছেন, রাষ্ট্রপতি কেন, জাতীয় সঙ্গীত কেন, যে যা বলেছেন আমরা সবাই শুনেছি। এখন আপনি একটা হলো শোনা, আর একটা হলো শুনেও না শোনার ভান করা, দুটার মধ্যে একটা বিস্তর ফারাক। এখন ওরা কি শুনেন নাই নাকি শুনেও না শোনার ভান করেছেন, এটা একটা বিগ কোশ্চেন। দেখেন, আমরা প্রথমবার পার্লামেন্টে গিয়েছি, আমি এই জুলাই বিপ্লবে আমাদের এনসিপির নেতা উনিও ছিলেন, আমিও ছিলাম, আমার মেয়েও ছিল। আমি যখন বাসায় ফিরেছি, আমি আপনাকে এই যে অনের লাইভ হচ্ছে, আমার মেয়ে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া মেয়ে, আমি যখন ইফতারের পর বসলাম ইফতার করার জন্য, তখন আমাকে বললো যে বাবা, প্রথম দিন এই সংসদে যা হইলো খুবই এটা কি হইলো? বললাম কেন কি হয়েছে? বললো জাতীয় সঙ্গীত বাজার সময় কেউ দাঁড়াইলো না, আর জামাত যা করলো। তো ইভেন আমি বাজারে গেলাম, বাজারের দোকানদারও এই প্রশ্নটা করলো যে সংসদ নাকি এটা অন্য কিছু। আমরা প্রথম দিন আসলে এটা বাংলাদেশে একটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে একটি গণতান্ত্রিক রূপান্তরের মাধ্যমে একটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গ্রহণযোগ্য একটি নির্বাচন। আপনি দেখবেন যে বাংলাদেশে একটি ছোটখাটো নির্বাচন হলেও সেই নির্বাচনে অনেক সহিংসতা হয়, মারামারি হয়, কাটাকাটি হয়, কেউ মরে নাই, এরকম একটা জাতীয় সংসদ নির্বাচনে এরকম রেকর্ড নাই। দিস ইজ এটা রিয়েলিটি। কিন্তু এইবার বাংলাদেশে এই নির্বাচনের আগে পরে কোনো সহিংসতা হয়নি। এই নির্বাচনের মাধ্যমে যারা জনগণের ম্যান্ডেট নিয়ে এই সংসদে এসেছেন, তাদের আচার আচরণ বা তাদের চলন বলন কথাবার্তা আরো একটু মানুষের প্রত্যাশাটা আরো অনেক উচ্চ মার্গের, অনেক বেশি ছিল। কিন্তু আমরা আসলে আনফরচুনেটলি আমাদের বিরোধী দলীয় সংসদ সদস্যরা সেদিন যা করলেন বা দেখালেন। আরেকটা জিনিস আপনি হয়তো সেই প্রসঙ্গে আনেন নাই, আমি তো প্রত্যক্ষদর্শী, আপনি হয়তো সে গ্যালারিতে ছিলেন বা কাভার করার জন্য গিয়েছেন, আপনারাও দেখেছেন যে একটা যুদ্ধ দেখি যে একটা ভাব, এটা মনে হয় যে আমাদের কাছে জাতি প্রত্যাশা করে না। আগে এটা ধরেন রাজপথ আর সংসদ প্ল্যাকার্ড নিয়ে যাওয়া, হ্যাঁ, আগে থেকে প্ল্যাকার্ড ছাপিয়ে নিয়ে যাওয়া, তার দ্যাট ইজ প্রি প্ল্যান্ড। একটা সংসদে আপনার রাষ্ট্রপতি আসবেন, সেটাও তো প্রি প্ল্যান না। রাষ্ট্রপতি আসবেন, দেখেন, আপনি যদি সেই প্রসঙ্গে যেতে চান, দেখেন জুলাই বিপ্লবের পর এই রাষ্ট্রপতির কাছে ওনাদের উপদেষ্টারা শপথ নিয়েছেন, ওনারাই কিন্তু এই উপদেষ্টা মণ্ডলী পরিষদ গঠন করেছেন, তখন ওনার কাছে শপথ নিয়েছেন। তারপর আবার এই রাষ্ট্রপতি সংসদ অধিবেশনটা আহ্বান করেছেন। তোরা যে রাষ্ট্রপতির আহ্বানে আপনি সংসদ অধিবেশনে গেলেন, যেতে পারলেন, আপনি ওনার আহ্বানে সংসদ অধিবেশনে গেলেন এবং উনি সংসদ ডেকেছেন, সেই সংসদে আপনি শপথ নিয়েছেন, ওত নিয়েছেন, আর ওনার ভাষণের সময় আপনি ওয়াকআউট করলেন। তার এটা একটা দ্বিচারিতা। আর হলো যে আপনি যদি ওয়াকআউট, আপনার অধিকার আপনি করতেই পারেন, কিন্তু যে আর জাতীয় সঙ্গীত বাজানোর সময় যেটি হয়েছে, অনেকক্ষণ ওনারা বসেছিলেন এবং প্ল্যাকার্ড প্রদর্শন, বসেই প্ল্যাকার্ড প্রদর্শন করতেছিলেন, কেউ দাঁড়িয়ে করতেছিলেন, বিশৃঙ্খল পরিবেশ। এটা আসলে বাংলাদেশের এই জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে এটা কাঙ্ক্ষিত না, প্রত্যাশিত না। এটা হলো যে কেউ প্রশ্ন করেছেন যে রাষ্ট্রপতি, যিনি মূলত আসলে আওয়ামী লীগের থেকে মনোনীত একজন মানুষ, এবং তিনি রাষ্ট্রপতির আসনেই ছিলেন এতদিন, এবং তার ভাষণে তিনি তার বক্তব্যের মধ্যে বললেন যে ফ্যাসিবাদ, এই শব্দ ব্যবহার করলেন, যে গত 17 বছর ফ্যাসিবাদী শাসন ছিল এবং তারা দুর্নীতির একটা স্বর্গরাজ্য বাংলাদেশকে বানাতে চেয়েছিল এবং সেইভাবেই তারা কাজকর্ম করে গেছেন। এটাকে আপনারা নিজে ইচ্ছা করেই তার মুখ দিয়ে এগুলো বলালেন? অনেকে জিজ্ঞেস দেখেন, দিস ইজ রিয়েলিটি। এটা ইচ্ছাকৃত বলার বা নানোর কিছু নাই। রাষ্ট্রপতি সংসদীয় রীতিতে রাষ্ট্রপতি যে সংসদে ভাষণ দিয়ে থাকেন, সেই ভাষণটি সরকারের ভাষণ, সেটা রাষ্ট্রপতি নিজের ভাষণটা সেখানে দেন না, সরকারের। এবং তারপর বিগত এই যে ফ্যাসিস্ট আমলে যা হয়েছে, সেটি তো আসলে অনস্বীকার্য। এই দেশের মানুষ সেটি যদি রাষ্ট্রপতির মুখে বা যদি না বলেন, তাহলে মানুষের জনপ্রত্যাশা পূরণ হবে না। আর হলো যে এটা তো বাস্তবতা, যে রাষ্ট্রপতি, এটা তো প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট না, সংসদীয় গণতন্ত্রে রাষ্ট্রপতি যে ভাষণটা দিয়ে থাকেন সেটি সরকারের বক্তব্য। সরকার সেই হিসাবে আপনি এটা এক অর্থে বলতে পারেন, তবে এটা বাস্তবতাও। রাষ্ট্রপতি হয়তো
উনি বাস্তবতাটা উপলব্ধি করেছেন। জুলাই বিপ্লব পরবর্তী সময়ে উনি যে মহান সংসদে, সার্বভৌম সংসদে ভাষণ দিতে যাবেন, সেখানে যদি জনপ্রত্যাশা পূরণ না হয়, যদি উনি বিগত ফ্যাসিস্ট আমলের যে রক্তস্নাত বিপ্লবের মধ্য দিয়ে যে সংসদে যারা সংসদ সদস্যবৃন্দ আছেন এবং যারা শপথ নিয়েছেন একটি দেশ গড়ার প্রত্যয় নিয়ে, তাদের সেই পরিকল্পনা যদি উনি না বলেন, তাহলে হয়তো জনরোষে পড়তে পারেন। এই কারণে উনি বিগত ফ্যাসিস্ট আমলের, আমি সংসদে দ্বিতীয় দিন যে বক্তব্য দিচ্ছি সেটাও বলেছি, মহামান্য রাষ্ট্রপতিকে আমি ধন্যবাদ জানাই সেই অর্থে যে উনি বিগত ফ্যাসিস্ট আমলের যে দুর্নীতি, লুটপাট এবং যত ধরনের অপকর্মের ফিরিস্তি দিয়েছেন এবং বর্তমান সরকারের দেশ গড়ার যে পরিকল্পনা, সেটার কিছুটা বিবরণ দিয়েছেন। আচ্ছা, সেজন্য আমরা ধন্যবাদ আসবো। জানাচ্ছি। তুষার ভাই, একটা জিনিস মানে সংসদ অধিবেশন যখন শুরু হয়, আপনি যখন কিছু একটা অ্যাড করতে চেয়েছিলেন, ওটা অ্যাড করবেন, প্রশ্নটা করার একসাথে বলে দেবো। আচ্ছা, একসাথে বলবেন। স্পিকার নির্বাচন নিয়ে যেহেতু সাংবিধানিক এক ধরনের যে ব্যত্যয় না ঘটিয়ে একটা জিনিস দেখানো, মানে কোনো ব্যত্যয় ঘটে নাই বাংলাদেশে, যেভাবে সরকার শেখ হাসিনা চলে গেছে এবং সে রিজাইন দিয়ে গেছে রাষ্ট্রপতির কাছে, এবং রাষ্ট্রপতি পরবর্তীতে একটা অন্তর্বর্তী সরকার তারা শপথ নিয়েছে, নির্বাচন কমিশন গঠন হয়েছে এবং সংসদীয় পদ্ধতিতে নির্বাচন হলো, ব্যাপারটা তো তাই। সেইখানে স্পিকার কিন্তু আগের, তার স্পিকারের ভূমিকাটা এখন পর্যন্ত আইন, মানে আপনি আইনের মানুষ না, হয়তো ধারণা থেকেই বলবেন যে স্পিকার শিরিন শারমিন চৌধুরী আগে যিনি ছিলেন আওয়ামী লীগের সময়, তিনি নাই, কিন্তু তারও বর্তমানে তিনি তো রিজাইনও দেন নাই। ডেপুটি স্পিকার, তারও খবর আমরা ওইভাবে ঠিক জানি না। তো সেই জায়গাটায় স্পিকার নির্বাচনে আমি জানি না আইনের কোনো ব্যত্যয় ঘটেছে কিনা, এই বিষয়ে নিয়ে আপনি কিছু বলতে চান? আইনের ব্যত্যয় মানে স্পিকারের শপথ গ্রহণ করানোর কথা ছিল, স্পিকার আসবেন, জি, স্পিকারকে তো পাওয়া যায়নি। স্পিকার কোথায় আছেন সেটা কেউ নির্দিষ্ট করে বলেনি। স্পিকার নিজেও তার অবস্থান কাউকে জানান নাই। অর্থাৎ স্পিকারকে না পাওয়া গেলে পাওয়ার কথা ডেপুটি স্পিকারকে। ডেপুটি স্পিকার আছেন জেলখানায়। সেই কারণে না, এটারও বিধিবিধান সম্পর্কে আমিও পরিষ্কার না, মানে বিধিবিধান আছে একটা, কিন্তু সেই বিধিবিধান যদি কেউ না পাওয়া যায়, যদি রিজাইন না করেন, কাউকে যদি না পাওয়া যায়, তাহলে তারও বিধিবিধান আছে, সেইভাবে হয়েছে। না পাওয়া যাবে, জেলে আছে মানে সরকারের কাস্টডি, জেলে আছে মানে, জেলে আছে মানে তো এই না যে সরকার তাকে ছাড়িয়ে নিয়ে আসবে। না, ছাড়িয়ে নিয়ে আসবে, সে তো রিজাইনও করতে পারতো। কে? ডেপুটি স্পিকার। ডেপুটি স্পিকার রেজিগনেশন না দিলে কি সংসদ তো ভেঙে দেওয়া হয়েছে? আর স্পিকার তো আছেন কোথাও না কোথাও, স্পিকার তো মৃত না, গুমও হন নাই, কোথাও আছেন। আচ্ছা, স্পিকারের অনুপস্থিতিতে ডেপুটি স্পিকারকে নিয়ে আসা যেত, কিন্তু স্পিকারকে সরকার আনে নাই, জেলখানে আছেন। ওনাকে তো মুক্তি দিলে বিশেষ ব্যবস্থায় মুক্তি দিয়ে আনতেন। না, দেখেন, এই ব্যাপারে তুষার ভাই যেটা বললেন যে স্পিকার থাকলে স্পিকার শপথ পড়াবেন, স্পিকার না থাকলে ডেপুটি স্পিকার, এবং ডেপুটি স্পিকার না থাকলে সেখানে কিন্তু প্রধান নির্বাচন কমিশন, এটা কিন্তু আইনেই আছে, এটা আইনগতভাবেই হয়েছে। আর হলো যে আপনার কেউ যদি জেলে থাকেন, হি ইজ নট এক্সিস্টেড, মানে তিনি নেই, তো এটা আনতে পারতেন আপনারা যদি চাইতেন, আপনারা আনেন নাই। না, এটা আর সংসদ সদস্য যেটা বলেছেন, না ওইখানে সংসদ সদস্য যেটা বলেছেন আপনি আসেন, সেটা হচ্ছে যে প্রথম অধিবেশনের সভাপতিত্ব কে করবে? প্রথম অধিবেশনে এই দুজন না থাকলে পরে সভাপতিত্ব কে করবে? নতুন স্পিকার নির্বাচিত করে তাকে সভাপতিত্ব করতে দেওয়া হয়েছে। হ্যাঁ, এতে কোনো অসুবিধা হয় নাই, কারণ স্পিকার নাই আর ডেপুটি স্পিকার জেলখানায়। একই কারণে, যে কারণে উনি শপথ গ্রহণের জন্য আসতে পারেন নাই, শপথ নেওয়ার জন্য, সে একই কারণে সভাপতিত্ব করতে আসতে পারেন নাই। এটা নিয়ে টেলিভিশনে জটিলতা তৈরি করলে টিআরপি বাড়ে, এছাড়া কিছু লাভ না। কিন্তু অবশ্যই এই জায়গায় একটা স্ববিরোধী যুক্তি হয়েছে, সেটা হচ্ছে যে ফ্যাসিবাদ তাকে নির্বাচিত করেছে স্পিকার, সে কারণে তাকে আনি নাই। তাহলে একই ঘটনা ঘটবে প্রেসিডেন্টের বেলায়, তাহলে প্রেসিডেন্ট কেন আসলো? এটা সে রাইটফুলি পয়েন্ট করেছে। কিন্তু এখানেও স্ববিরোধিতা হচ্ছে। তাদের দুজন উপদেষ্টা, একজন যিনি তাদের দলের সভাপতি, তিনি যখন শপথ নিয়েছিলেন সেদিন ফ্যাসিবাদের কাছে শপথ নিতে তাদের খারাপ লাগে নাই, সেদিন মনে হয়েছে শপথ না পাইলে উনি ভালো। অথবা খারাপ লেগেছে না, খারাপ লাগলে সেদিন আপনার ঢুকেন না, এখন আপনি ঢুকেন না। আমি যখন শোনেন, দুইটাই পাবলিক, আপনি আসেন, আমাকে শেষ করতে দেন। আপনি তখন বলেছেন আপনি এখানে কথা বলেন। প্রেসিডেন্ট যখনই কোনো কিছু করেন, এটা পাবলিক স্ফিয়ার, কেননা প্রেসিডেন্ট একজন পাবলিক প্রেসিডেন্ট, উনি মাঝখানে কথা বলেন, বলতে পারেন, ওনারা সংসদে এটা করে, শেষ করি, তারপরে ওনারা সংসদে এটা করে, একটু পরে প্ল্যাকার্ড বের করতে পারে। আসেন, আমরা নিয়ে আসেন, জানি না, আসেন, আমরা কথা বলা যায় না, ওই দিন তো আমরা প্রথমে দেখি নাই, আমরা কথা বলি, না আমরা কথা বলি। সেটা হচ্ছে যে উনি যখন শপথ গ্রহণ করিয়েছেন, তখন ওনারা যেটা নিয়ে ব্যস্ত হয়েছিলেন সেটা হচ্ছে শপথের পিছনে বঙ্গবন্ধুর ছবি ঝুলবে নাকি ঝুলবে না।
এটা নিয়ে তারা ব্যস্ত হয়েছিল, কিন্তু এটা তারা বলেন নাই যে আওয়ামী লীগের নির্বাচিত প্রেসিডেন্টের কাছে আমরা শপথ নিব না। ততক্ষণ পর্যন্ত উনি ভালো ছিলেন। 133টা অধ্যাদেশ জারি করা হয়েছে, ওই অধ্যাদেশগুলির মধ্যে যেহেতু অনেক ধরনের অধ্যাদেশ তাদের ইচ্ছা অনুযায়ী হয়েছে, প্রায় সবগুলাই, অতএব তারা সেখানেও বলেন নাই অবৈধ প্রেসিডেন্ট কেন অধ্যাদেশ সাইন করে। তার মধ্যে সবচেয়ে অধ্যাদেশ কোনটা? গণভোটের যে জুলাই আদেশ, সেটা কে সাইন করেছেন? রাষ্ট্রপতি। প্রেসিডেন্ট। এই অবৈধ রাষ্ট্রপতি এত অবৈধ যে তাকে চেহারা পর্যন্ত তারা সহ্য করতে পারে না, কিন্তু সাইন করলে এটা সহ্য করে। ওই যে পঠিত হইলে ঠিক আছে, হ্যাঁ, না হলে ঠিক নাই। এইবার আসেন, উনি ওখানে ঢুকেছেন, জাতীয় সংসদের সময় ওনারা যে দাঁড়ান নাই, হান্নান মাসুদ বলেছেন যে তারা শুতে পার নাই। আমি ওইটাকে ধরে নিচ্ছি, কারণ হান্নান মাসুদ তো একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা। কিন্তু আপনি এই জায়গাটা চিন্তা করে দেখেন, তার অভিশংসন তারা চায়। অভিশংসনের যে নিয়ম আছে, সেই নিয়মের মধ্যে কোথায় আছে যে ওনার নির্বাচন পদ্ধতি নিয়ে আপত্তি থাকলে তাকে অভিশংসন করা যাবে? অভিশংসনের সুনির্দিষ্ট নিয়ম আছে কেন কাউকে অভিশংসন করা যায়। আর অভিশংসন করতে ইচ্ছা করলে 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আপনারা এসে অভিশংসন করে দিতেন, ইমপিচ করতেন, কিন্তু ইমপিচমেন্টের সময় তো বলতে হবে ওনাকে কেন অভিশংসন করা হচ্ছে। এবার তারা ধন্যবাদ, শুরুতে দেখেন আমাকে একটা উত্তর দিয়েছিলেন, ধন্যবাদ প্রস্তাবের নিয়ে আমরা আলোচনা করব। যে জিনিস আপনি শোনেন নাই, সেই জিনিসের ধন্যবাদ ঠিক হলো না ভুল হলো আপনি কিভাবে বুঝবেন? আমরা শুনি না, আমরা পড়েছি। তো পড়িয়া আমরা এই ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা করবো। তাহলে এটা তো ওনারা পারেন, ধন্যবাদ প্রস্তাবে সরকার কি কি বলবে এটা ওনারা পড়বেন, শুনবেন না, ওনারা সংসদের বাইরে থাকলেন, পরে পড়ে টরে এসে উত্তর দিলেন। মূল বিষয় হচ্ছে ধন্যবাদ প্রস্তাবটা কাকে? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতিকে। কেন? ওনার ভাষণের জন্য। ওনার ভাষণটা কে তৈরি করে দিয়েছে? সরকার তৈরি করে দিয়েছে। সরকার তৈরি করা ধন্যবাদ প্রস্তাব ভাষণে বা সরকার ধন্যবাদও দেয়। এই কাণ্ডটা কে করেছেন? শেখ হাসিনা। শেখ হাসিনা কি করেছিলেন? আব্দুর রহমান বিশ্বাস বক্তৃতা দিবে, ফলে যদি উল্টাপাল্টা বলে, এই জন্য একটা আইন বানিয়ে ফেলেছিল শুরুতেই যে প্রেসিডেন্টের লিখিত বক্তৃতা মন্ত্রী পরিষদ অনুমোদন করবে। তাহলে মন্ত্রী পরিষদ হচ্ছে প্রেসিডেন্টের বক্তৃতার সম্পাদক মন্ডলী, তারা ভালো করে দেখে দেয় কোনটা বলবে কোনটা বলবে না, আদতে লিখেই দেয়। তো অতএব বিএনপির অবস্থাটা চিন্তা করেন, এখন ওই আইনের কারণে নিজেদের লিখে দেওয়া প্রস্তাবকেই নিজেদেরকে ধন্যবাদ দিতে হচ্ছে, কারণ আইন ওইটা করেছে। এবং এই কাণ্ডটা আওয়ামী লীগও করতো, নিজেদের লিখে দেওয়া প্রস্তাবই তারা ধন্যবাদ দিত, কিন্তু তাতে তাদের খুব একটা খারাপ লাগতো না, কারণ প্রেসিডেন্ট তো তারাই বানিয়েছে, অতএব তারা এটা নিয়ে মন খারাপ করতো না। এখন আপনি অবস্থাটা দেখেন, এখন অবস্থাটা প্রেসিডেন্ট রেখে গিয়েছেন শেখ হাসিনা এবং তার সরকার, কিন্তু প্রেসিডেন্ট সাংবিধানিকভাবে যা করা দরকার সবকিছুই করেছেন। উনি কিন্তু এখন এই বক্তৃতা দিয়েছেন সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে, আগেও যখন দিতেন তখন এটার কারণেই দিতেন, এবং তাকেই সাংবিধানিক বাধ্যবাধকতার কারণেই ওই শপথের সময় আনা হয়েছিল, রেফারেন্সের সময় আনা হয়েছিল। অন্তর্বর্তী সরকার কি করে তৈরি হলো? বলা হলো প্রেসিডেন্ট 106 ধারায় রেফারেন্স চেয়ে এই সংসদ এই অন্তর্বর্তী সরকার তৈরি করেছে। মানে প্রেসিডেন্ট যখন আদালতের কাছে রেফারেন্স চায় ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা বানানোর জন্য, তখন উনি ঠিক আছে, তখন উনি ফ্যাসিবাদের দোষর না, কারণ ইউনূস সাহেব উপদেষ্টা হবে। আপনি আর আমি হইলে তখন কিন্তু আমার দোষর হয়ে যেত, কারণ আমাদের দুজনকে ওনাদের পছন্দ না, ইউনূস সাহেবকে পছন্দ। ওনাদের পছন্দের সাথে যেটা যেটা মিলে ওইটা ঠিক আছে, যেটা যেটা মিলে না সেটা ফ্যাসিবাদী, সেটা দোষর, সেটা ট্যাগ, সেটা কালচারাল ফ্যাসিস্ট, সেটা গণমাধ্যম ফ্যাসিস্ট। ফ্যাসিস্ট শব্দটাকে ওনারা বেশ একটা সুন্দর জায়গায় নিয়ে গেছেন। এখন দেখলে মনে হবে যে আপনিও ফ্যাসিস্ট, আমিও ফ্যাসিস্ট, সবাই ফ্যাসিস্ট, খালি ওনারা ছাড়া ওনারা কেউ ফ্যাসিস্ট না। কিন্তু ওনাদের দলের মধ্যে এমন লোক আছে যারা ফ্যাসিস্টদের প্রধানতম ব্যক্তির জন্য বক্তৃতা দিয়েছেন, এবং সেই বক্তৃতা আবার তাদের খারাপ লাগে না। ওই